আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের অনেক দিন চলে গেল। ইতিমধ্যে আমরা 17টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 18 নম্বর ক্লাস। তো আপনারা জানেন যে এই প্রতিটা ক্লাসই খুব ছোট ছোট এবং প্রতিটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের 18 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে এলস এর ব্যবহার, ইউজ অফ এলস। তো এই ক্লাসে আমরা জানবো এলস মানে কি, বা হুইলস, হোয়াট ইলস, ওয়ার ইলস ইত্যাদি দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। আসলে এলস মানে কি, ইলস কখন ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার হয় আমরা একটু দেখি আর কি। যে এই যে আর কেউ, আর কিছু, অন্য কিছু, অন্য কেউ বা অন্য কিছু, হ্যাঁ, এলস মানে এই এরকম অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা। এল সাধারণত কোশ্চেন ওয়ার্ড যেমন হু, হোয়াট, হোয়ার, ওয়েন, হুইচ এর পরে ব্যবহার হয় এবং প্রোনাউনের পরে ব্যবহার হয়। প্রোনাউন বলতে কি বোঝায়? যেমন আমার নাম হচ্ছে কিরণ, তাই না? এখন আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, তো কেউ একজন বলতে পারে যে সে হেঁটে যাচ্ছে, অতএব হি, হি একটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, নাউন প্রোনাউন আপনারা সব জানেন, যাই হোক। তো এই কোশ্চেন ওয়ার্ড এবং এই প্রোনাউনের পরেই এই এল সাধারণত ব্যবহার হয়ে থাকে, যেমন সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, লাইক দ্যাট। আমরা বিস্তারিত দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তো আসলে এলস মানে কি আমি আপনাদের বোঝার জন্য, ধরুন এখানে লিখেছি এলস মানে হচ্ছে আর, একটু ধরে রাখেন, আসলে কিন্তু এলস মানে আর না। তো বাক্যের সাথে যখন ব্যবহার হয় তখন এই আরই বোঝায় আর কি। যেমন যদি বলি যে হোয়াট এলস, হোয়াট অর্থ কি এবং এলস অর্থ আর, অতএব হোয়াট এলস আর কি। হু এলস আর কি, হু অর্থ কে, তাই না? হু এলস আর কে, ওয়েন এলস আর কখন, হোয়ার এলস আর কোথায়, হাউ এলস আর কিভাবে, হুইচ এলস আর কোনটি, এনিথিং এলস আর কিছু, নো ওয়ান এলস অথবা নো বডি এলস আর কেউ না, এরকম হয় আর কেউ। তারপরে মানে আর কেউ না, নো ওয়ান বা নো বডি, যাই হোক, হোয়াট এভার এলস যাই হোক না কেন, বা অন্য কিছু। তো আসলে আমরা এই যে এই 9টা যে পয়েন্ট লিখেছি, সাধারণত বেশিরভাগ অর্থে এই কয়েকটা, মানে এই কয়েকটা সেন্টেন্সই বেশি ব্যবহার হয়, যেমন হু এলস, হোয়েন এলস, হোয়াট এভার এলস, এরকম এইগুলোই বেশি ব্যবহার হয়। এর বাইরেও অনেক ব্যবহার হয়ে থাকে, যেহেতু আপনারা যখন এই নিয়মটা বোঝা যাবে তখন কিন্তু একদম বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তাহলে আমরা এখন যদি বিস্তারিত দেখি, যেমন আমরা যদি এই মাঝখানে এলসটা বাদ দিই, যেমন এখানে লেখা আছে, বা মাঝখানে এই আরটা বাদ দিই, যে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে এলস বাদ দিয়ে, হ্যাঁ, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন যদি বলি যে তুমি আর কি চাও, এই যে আর একটা যোগ হয়ে গেল, তখন আমরা হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, এই হোয়াট এর পরে আমরা এলস ব্যবহার করব। তারপরে যেমন বাক্য থাকবে সেরকম ভাবে আমরা বসাই দিব। ঠিক আছে, যেমন আহ আপনি দোকানে গিয়েছেন, দোকানে যাওয়ার পরে আপনি কিছু প্রোডাক্ট, কিছু জিনিস নিয়েছেন, তো দোকানে আপনাকে জিজ্ঞেস করছেন যে তুমি আর কি চাও, আর কি চাও। এই যে এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যে হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও। আশা করি এটা বুঝতে পেরেছেন, একদম ইজি ছিল। তারপরে এখানে যেমন লেখা আছে যে আমি তোমার জন্য আর কি করতে পারি, এখানে একটা কোশ্চেন চিহ্ন আছে, তো আমি তোমার জন্য আর কি করতে পারি। তো আমি যদি এই আরটা বাদ দিই, যদি বলি যে আমি তোমার জন্য কি করতে পারি, এরকম বাক্য কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। হ্যাঁ, জাস্ট আমরা এই এলসটা যোগ করব, যে আমি তোমার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এবার যদি আমি যদি বলি যে আমি আমি তোমার জন্য আর কি করতে পারি, এই আর, এই যে এই আর অ্যাড করার কারণে আমরা এখানে এলস ব্যবহার করেছি। তাহলে আমি তোমার জন্য আর কি করতে পারি, হোয়াট এলস ক্যান আই ডু ফর ইউ।
আচ্ছা, তারপরে দেখুন যে সেখানে আর কি আছে, আমরা যদি একই রকম ভাবে আরটা বাদ দিই, সেখানে কি আছে, হু ইজ দেয়ার, সেখানে কি আছে। এবার যদি বলি সেখানে আর কি আছে, তাহলে তাহলে কি হবে, হু এলস ইজ দেয়ার। প্রত্যেকটা উদাহরণ আহ দিতে হবে না আশা করি, কারণ আপনারা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এবারে দেখুন যে তোমাকে আর কে সাহায্য করেছে, বা যদি বলি যে আর বাদ দিয়ে তোমাকে কে সাহায্য করেছে, হু হেল্প ইউ, এবারে সাথে আমরা এল যুক্ত করে দিলাম যে কি, তোমাকে আর কে সাহায্য করেছে, হু এলস হেল্পড ইউ। এবার দেখুন, মিনিট, আচ্ছা পাশে থেকে একটু নয়েজ আসতেছিল আর কি। তারপরে দেখুন যে আমরা আর কখন দেখা করতে পারি, আমরা যদি এই আর বাদ দিয়ে যে আমরা কখন দেখা করতে পারি, when can we meet, এই শুধুমাত্র আর এর কারণে আমরা ইলস ব্যবহার করছি। আমরা আর কখন দেখা করতে পারি, when else can we meet। তারপর এখন আমি শুধু বলে যাই, আশা করি আপনারা এগুলো ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে এখনই করতে পারেন ইলস এর ব্যাপারে, তাহলে আর একটু সুবিধা হবে। আচ্ছা, এবার দেখুন যে আহ তুমি কাকে, তুমি তাকে আর কখন দেখেছিলে, when else did you see him, এরকম অর্থে। তারপরে তুমি আর কোথায় যেতে চাও, বা তুমি কোথায় যেতে চাও যদি বলি where do you want to go, এখানে want to go, হ্যাঁ, what do you want to go, তুমি কোথায় যেতে চাও। এবার যদি বলি যে তুমি আর কোথায় যেতে চাও, তখন আমরা else ব্যবহার করব, যে where else do you want to go, তুমি আর কোথায় যেতে চাও। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন যে আরো কিছু বাক্য লিখেছি, আমি এই দোকানটা আর কোথায় পাবো, where else can I find this shop। এবার হাউ এলস দিয়ে দেখি, আমরা বিস্তারিত সবই দেখছি আর কি। তো এবার দেখুন, আমি আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, হাউ এলস ক্যান আই হেল্প ইউ, মানে শুধুমাত্র এই এলসটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তারপরে এটা দেখুন হুইচ এলস, যে তুমি আর কোনটি পছন্দ করো, হুইচ এলস ডু ইউ লাইক, শুধুমাত্র এই WH ওয়ার্ডের পরে আমরা কি ব্যবহার করব, ইলস ব্যবহার করব। এবং যেই প্রোনাউন গুলো আছে, যেমন এই যে এনিথিং এলস, যাই হোক, বা নাথিং এলস, নো ওয়ান এলস, এরপরেও কিন্তু আমরা এলস ব্যবহার করতে পারি। যেমন তোমার কি আর কিছু দরকার, ডু ইউ নিড এনিথিং এলস, তখন ঠিক আছে, ডু ইউ নিড এনিথিং এলস, যে উম, আর কিছু নয় ধন্যবাদ, নাথিং এলস থ্যাংক ইউ, এরকম অর্থ আপনারা ব্যবহার করতে পারেন, নাথিং এলস আর কিছু নয়, থ্যাংক ইউ ধন্যবাদ। তারপরে দেখুন যে এই কাজটি আর কেউ করতে পারে না, এই যে আর কেউ, তাহলে নো 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 ওয়ান এলস ক্যান ডু দিস ওয়ার্ক, সেখানে আর কেউ ছিল না, নো ওয়ান অর নো বডি এলস ওয়াজ দেয়ার, নো বডি মানে কি, কেউ না, নো বডি মানে কেউ না, যাই হোক। এবার দেখুন হোয়াট এভার ইলস, যাই হোক না কেন, অথবা অন্য কিছু, বা অন্য যা কিছু, যে তুমি যা চাও তা নিয়ে যাও, যে টেক হোয়াট এভার ইলস ইউ ওয়ান্ট, ঠিক আছে, এরকম অর্থে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আবার দেখুন যাই ঘটুক না কেন, বা যাই হোক না কেন একই ব্যাপার, শান্ত থাকো, হোয়াট এভার ইলস হ্যাপেন্স স্টে ক্লাম। এই ছিল ইলস এর ব্যবহার। হ্যাঁ, এইখানে এই ইলস এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলুন, আমি হচ্ছে পরের টপিকে যাব, যদি কোশ্চেন যদি না থাকে আর কি। আপনারা কি আছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন নেই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা পরে যে টপিকটা আছে, এখানে একটা বিষয় কি জানেন, যে এই প্রতিদিন একটা দুইটা করে টপিক নিতে গেলে কিন্তু শেষ হবে না তাড়াতাড়ি।
অনেক সময় লেগে যাবে, ইংলিশে প্রচুর টপিক আছে, এই কারণে একদিনে 3টা 4টা করে টপিক শেষ করছি। এখন ডিপেন্ড করছে যে আপনারা কি কতটা প্র্যাকটিস করছেন, যেইগুলো আমি পড়াচ্ছি বা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাস অনুযায়ী প্রতিদিন প্র্যাকটিস চলছে কিনা এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কোর্স শেষ হতে হতে আপনারা একটা ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন। আর ক্লাস ধরেন শেষ হয়ে গেল, আপনারা ঠিক মতো প্র্যাকটিস করতে পারলেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আবার ধরেন এই যে এখন ক্লাসে আছেন একটা অন্যরকম মোটিভে আছেন, যখন ক্লাস শেষ হবে তখন কিন্তু প্র্যাকটিসের আগ্রহটা খুব একটা থাকবে না। দেখ, এই ক্লাস চলাকালীন বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলেই ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হ্যাভ টু ব্যবহার এবং হ্যাজ টু ব্যবহার। তো হ্যাভ টু এবং হ্যাজ টু কখন ব্যবহার হয়? বাধ্যকতা বোঝাতে বা কোনো বিষয় কোনো কিছু করতে হবে বোঝাতে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকি। এখানে যে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ টু, এবং আপনারা জানেন যে টুর পরে সবসময় ভার্ব এর বেস ফর্মটা বসে, মানে কি V1, তাই না? তো এখন আরেকটা বিষয় যে হ্যাভ টু কখন বলবে আর হ্যাজ টু কখন বলবে, এটা আপনারা সকলে জানেন যে আই, উই, ইউ, দে এরপরে আমরা হ্যাভ টু বসাবো, এবং হ্যাজ টু কখন বসাবো, যেমন হি, শি, ইট বা কোনো নামের পরে আমরা হ্যাজ টু বসাবো, যেমন কিরণ, শিমুল, লাইক দ্যাট, এরকম অর্থে আমরা হ্যাজ টু বসাবো। হ্যাঁ, তাহলে এগুলো একদম ইজি ব্যাপার, আপনারা সকলে জানেন। তারপরেও যেহেতু ক্লাসের একটি পার্ট হিসাবে নিচ্ছি যে আমাকে খেতে হবে, তাহলে সাবজেক্ট হ্যাভ টু, তারপরে ভার্ব ইট, আমাকে খেতে হবে হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে উই হ্যাভ টু ইট, তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট, তাদেরকে লিখতে হবে, সরি তোমাদেরকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট, তাকে পড়তে হবে হি হ্যাজ টু রিড অর শি হ্যাজ টু রিড, তাদেরকে লিখতে হবে দে হ্যাভ টু রাইট, কিরণকে দেখতে হবে কিরণ হ্যাজ টু সি। ঠিক আছে, আচ্ছা, এবারে যে এগুলো নেগেটিভ করবেন না। নেগেটিভের সময় একটা বিষয় আপনারা মনে রাখবেন। হ্যাঁ, যখন বিশেষ করে আমি একটু এক্সাম্পল দেখাই, যখন এই যে আমাকে খেতে হবে না তখন আমরা আই ডোন্ট হ্যাভ টু ব্যবহার করতে পারি। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ টু ব্যবহার করব, মানে এই হ্যাভ এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই হ্যাজ এর একটা চেঞ্জ হবে। কেমন? যেমন এই যে কিরণকে দেখতে হবে, এবার যদি বলি কিরণকে দেখতে হবে না, কিরণ ডাজেন্ট হ্যাভ টু সি হবে, এই হ্যাজ কিন্তু চেঞ্জ হয়ে তখন কি হবে, হ্যাভ টু হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখি। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে হ্যাজ টু যখন আমরা নেগেটিভ করবো তখন এই ডাজ নট হ্যাভ টু হয়ে যাবে। হ্যাঁ, হ্যাজ তখন আর হবে না, বা হ্যাজ বাদ হয়ে যাবে। আর হ্যাভ এর তো কোনো চেঞ্জ হবেই না, হ্যাভ সব জায়গায় একই থাকবে, এর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি আর একটু বিস্তারিত দেখি যে আমাকে খেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ইট, তারপরে তোমাকে লিখতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট, তাকে পড়তে হবে না, হি ডাজেন্ট হ্যাভ টু রিড। দেখতে পাচ্ছেন, এখানে তো আপনি ওই যে তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড, এটা শিখে এসেছিলেন তাই না? এবার নেগেটিভের সময় আপনি কি করবেন, যে কি করতেন, যে আহ, ওইখানে যেহেতু হ্যাজ ছিল এখানে অবশ্যই হ্যাজ বসাবেন, তাই না? যে হি ডাজেন্ট হ্যাজ টু রিড, কিন্তু এটা হবে না, তাই না? এটা হবে না, কেন হবে না? কারণ এখানে ডাজ আছে বলে, এই ডাজের কারণে আপনি এখানে হ্যাভ টু বসাবেন। ঠিক আছে, যাই হোক, কিরণকে দেখতে হবে না, কিরণ ডাজেন্ট হ্যাভ টু সি, ওই হ্যাজ শুধু এই অ্যাফারমেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সই শুধুমাত্র ব্যবহার হবে। তারপর আপনি যখন নেগেটিভ করবেন, তাই আগে আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো বুঝতে পারবো। হ্যাঁ, এবার হচ্ছে আহ, এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সময় আমরা কি করবো, ডু অথবা ডাজ আমরা সবার আগে দেবো, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, এখানেও কিন্তু হ্যাজ টু ব্যবহার হবে না। ঠিক আছে, তো দেখুন যে আমাকে কি খেতে হবে, ডু আই হ্যাভ টু ইট, আমাদেরকে কি খেতে হবে, ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি লিখতে হবে, ডু ইউ হ্যাভ টু রাইট, তাকে কি পড়তে হবে, দেখুন এখানে ডাজ হি হ্যাভ টু রিড, তাকে কি পড়তে হবে, ডাজ হি হ্যাভ টু রিড, কিরণ কি কি দেখতে হবে, ডাজ কিরণ হ্যাভ টু সি। হ্যাঁ, এখানে হ্যাজ টু আর হবে না, বারবার বলছি হ্যাজ টু আর ব্যবহার করবে না, হ্যাজ হ্যাজ টু শুধু একবারই ব্যবহার হবে। হ্যাঁ, এবং নেগেটিভ ইন্টারোগেটিভের সময় একই রকম, আপনারা যে ডোন্ট বা ডাজেন্ট, ঠিক আছে, ডোন্ট বা ডাজেন্ট। তো তাহলে আমাকে কি আমাকে কি খেতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাদেরকে কি খেতে হবে না, ডোন্ট উই হ্যাভ টু ইট, তোমাকে কি লিখতে হবে, লিখতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু রাইট, তাকে কি পড়তে তাকে কি পড়তে হবে না, ডাজেন্ট হি হ্যাভ হ্যাভ টু রিড। এখন আর কি হবে বলুন তো, আর হ্যাজ টুর ব্যবহার হবে না। আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে
এখানে আপনারা মনোযোগ দিবেন, হ্যাঁ, একটা বিষয় অনেকে কনফিউজ হয়ে যাবেন। আমি যখন ইংরেজি শেখা শুরু করেছি তখন বিভিন্ন ধরনের বই কিনেছি বা বিভিন্ন ধরনের ইংলিশ ভিডিও দেখা শুরু করেছি এবং আস্তে আস্তে ইংরেজিটা আয়ত্ত করেছি। তো তো তখন একটা বিষয় আমার এই হ্যাভ টুর ব্যবহারে আমি যখন একটা বই পড়ি রাহাত ইংলিশ কেয়ারের, তখন যে এই যে ওইখানে লেখা আছে কি যে আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, তখন ওইখানে লেখা আছে আই হ্যাভ টু গো। মানে উইলের ব্যবহারটা নয়, আমি বলি এখানে উইলটা যদি কাটা দিই, যেমন আমাকে যেতেই হবে, এখানে কিন্তু হর্ষই আছে, এখানে হর্ষই আছে, আমাকে যেতেই হবে, আমাকে নাচতেই হবে। এই ক্ষেত্রে রাহাত ইংলিশ কেয়ার ব্যবহার করছে যে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ড্যান্স। ঠিক আছে, এবং আমি অনেক ভিডিও দেখেছি, ওই ভিডিওতে কিন্তু এরকম ভাবে দেওয়া নাই, যে হর্ষইটা দেওয়া নাই। এখানে সাধারণত আমি আপনাদের যেভাবে শিখাইলাম আর কি, যে এরকম ভাবে শিখাইলাম, যেমন আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট, আমাকে নাচতে হবে আই হ্যাভ টু ড্যান্স, হ্যাঁ, এরকম ভাবে এখানে দেওয়া আছে। কিন্তু এই যে আমাকে খেতেই হবে, আমাকে নাচতেই হবে, ঠিক আছে, তারপরে আমাকে আমাকে যেতেই হবে, ওইখানে মানে হচ্ছে রাহাত ইংলিশ ক্যারি এরকম ভাবে দেওয়া আছে। তো এই যে আমাকে যেতেই হবে আই হ্যাভ টু গো, আমাকে নাচতেই হবে আই হ্যাভ টু ড্যান্স, আমাকে খেতেই হবে আই হ্যাভ টু ইট। কিন্তু আমরা শিখলাম কি, হর্ষই বাদে শিখলাম, তাই না, হর্ষই বাদে শিখলাম যে আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে নাচতে হবে। এই হর্ষইটা থাকার কারণ কি, হর্ষই থাকা মানে একটু বেশি জোর দিয়ে বলা যে আমাকে যেতেই হবে, আমাকে নাচতেই হবে, যে না নাচে উপায় নাই, নাচতেই হবে, এরকম একদম ফুল ফোর্সে বাধ্যবাধকতা। ঠিক আছে, কিন্তু আমি যেটা আপনাদের রিকমেন্ড করব, এটা হচ্ছে যখন বলবো যে আমাকে নাচতেই হবে, তখন আপনারা এই আই উইল হ্যাভ টু ব্যবহার করবেন, হ্যাঁ, আই উইল হ্যাভ টু গো। আমি এটা রিকমেন্ড করবো, কারণ আমি এটা এভাবে শিখে এসেছি এবং ম্যাক্সিমাম জায়গায় আমি এরকমই দেখেছি, হাত ইংলিশ কারেক্ট হলো। যাই হোক, এটা খুব একটা ব্যাপার না। আবার যদি বলি যে আমাকে অবশ্যই যেতে হবে, এখান থেকে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করতে পারি, যে আই মাস্ট হ্যাভ টু গো। অবশ্যই যখন আপনি ওই বাক্যের মধ্যে লেখা থাকবে যে আমাকে অবশ্যই যেতে হবে, আমাকে অবশ্যই নাচতে হবে, আমাকে অবশ্যই খেতে হবে, এই অবশ্যই যখন উল্লেখ থাকবে, তখন আপনারা ওই ইংরেজি করার সময় মাস্ট ব্যবহার করবেন, যে আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট হ্যাভ টু গো, আমাকে অবশ্যই নাচতে হবে, আই মাস্ট হ্যাভ টু ডান্স, আমাকে অবশ্যই খেতে হবে, আই মাস্ট হ্যাভ টু ইট। ঠিক আছে, কিন্তু যখন বলবে যে আমাকে যেতেই হবে, তখন আপনারা এটা ব্যবহার করবেন, আই উইল হ্যাভ টু গো, আমাকে নাচতেই হবে, আই আই উইল হ্যাভ টু ডান্স, এটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার ওই যে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক এরকম ভাবে প্র্যাকটিস করবেন। তো আপনারা চাইলেই রাহাত ইংলিশ ক্যারিয়ার এটা ফলো করতে পারেন। ঠিক আছে, আর এখানে আমার কোনো মানে আপত্তি নেই, বা আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। তো আশা করি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাভ টুর ব্যবহার এবং উইল হ্যাভ টুর ব্যবহার, তারপরে মাস্ট হ্যাভ টুর ব্যবহার, তাছাড়া ইলস এর ব্যবহার। হ্যাঁ, এখানে অনেকগুলো আম, বিষয় আপনাদের আজকে ক্লাসটা নিলাম। তো আশা করি ক্লাসটা খুব ভালো লাগলো আপনাদের। তো এখন আপনারা বলেন যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন বলতে পারেন, বলেন, আছে কোনো কোশ্চেন? কোশ্চেন নেই ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে।